হ্যালো এভরিওয়ান, আমরা গেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম। ক্লাসিক্যাল মেকানিক্স যে টপিকটা, ক্লাসিক্যাল মেকানিক্সের পেপারটা আমরা দেখছিলাম। বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। দেখো, এই ধরনের প্রশ্নে বেসিক্যালি আসে, তুমি যদি প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে করতে পারো বা বোঝো, তাহলে তুমি বুঝতে পারো যে কোন ধরনের কোশ্চেন আসে বেসিক্যালি, রাইট? তো সেগুলোর জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করা। হ্যাঁ, তো দেখো এখানে এক ধরনের কোশ্চেন রেখেছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু প্রচুর আসে। কেমন কোশ্চেনটা বলছে, কনসিডার টু স্মল ব্লকস। দেখো দুটো স্মল ব্লক রয়েছে, একটা যার মাস ক্যাপিটাল এম, দুটোরই মাস সেম, ইচ অফ মাস ক্যাপিটাল এম। বলছে অ্যাটাচ টু আইডেন্টিক্যাল স্প্রিংস। বলছে ওয়ান অফ দ্য স্প্রিংস ইজ অ্যাটাচ টু দ্য ওয়াল। দেখো একটা স্প্রিং ওয়ালের সাথে অ্যাটাচ রয়েছে। বলছে অ্যাজ শোন ইন দ্য ফিগার। ওকে, বলছে দ্য স্প্রিং কনস্ট্যান্ট অফ ইচ স্প্রিং ইজ কে। মানে স্প্রিং কনস্ট্যান্ট কত বলে দিয়েছে, কে। বলছে দ্য মাসেস, এই যে মাসগুলো কী হচ্ছে, স্লাইড অ্যালং দ্য সারফেস অ্যান্ড দ্য ফ্রিকশন ইজ নেগলিজিবল। এবং এখানে যে ফ্রিকশনটা হবে, এই যে মানে যে মেঝেটার সাথে যে মাসের যে ফ্রিকশন হবে, সেই ফ্রিকশনটা আমরা নেগলিজিবল, ঠিক আছে, মানে নেগলেক্ট করে দিচ্ছি। বলছে দ্য ফ্রিকোয়েন্সি অফ ওয়ান অফ দ্য নর্মাল মোডস। তাহলে ওয়ান অফ দ্য নর্মাল মোডসের ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম, তাহলে সিস্টেমটার ফ্রিকোয়েন্সি কত সেটা আমাদেরকে বের করতে হবে, রাইট? মানে ওমেগা আমাদেরকে বের করতে হবে। দেখো খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা, বুঝতে হবে, না বুঝলে কিন্তু কোশ্চেনটা তুমি করতে পারবে না। তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করবো কীভাবে, ল্যাগ্রাঞ্জিয়ান যে মেথড সেইগুলো আমরা ইউজ করে করবো, রাইট? তাহলে এই সিস্টেমটা ল্যাগ্রাঞ্জিয়ান কত সেটা আগে বের করা যাক। তাহলে দেখো ল্যাগ্রাঞ্জিয়ান মানে কি, তাই না? সো বেসিক্যালি ল্যাগ্রাঞ্জিয়ান বলে কি, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, মানে কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, এটাকে বলে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান। ক্লিয়ার? তাহলে কাইনেটিক এনার্জি কত এখানটায়, সো হেয়ার কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি মানে কি, হাফ এম ভি স্কোয়ার হয়, রাইট? হাফ এম ভি স্কোয়ার হয়। সাপোজ এই যে দুটো ব্লক বলে দিয়েছে, এটাকে আমি অরিজিন কনসিডার করলাম। তাহলে ওই অরিজিন থেকে ফার্স্ট যে ব্লকটা সেটা x1 পজিশনে রয়েছে, আর অরিজিন থেকে সেকেন্ড যে ব্লকটা সেটা সাপোজ আমি কনসিডার করছি x2 পজিশনে রয়েছে। এটা কত, x2 পজিশনে রয়েছে। ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা? ভালো করে বোঝো এই জিনিসটা। তাহলে এর পজিশন তোমার x1, এর পজিশন x2। তাহলে বেসিক্যালি কাইনেটিক এনার্জি কী হয় বললাম, হাফ এম ইন্টু এক্স ডট স্কোয়ার হয়, রাইট, বা ভি স্কোয়ার। তাহলে এখানে প্রথম ব্লকের জন্য x1 ডট তার স্কোয়ার লিখবো, প্লাস সেকেন্ড ব্লকের জন্য হাফ এম, দুজনেরই মাস ক্যাপিটাল এম লিখে দিই, দুজনেরই মাস ক্যাপিটাল এম ইন্টু x2 ডট তার স্কোয়ার। ক্লিয়ার হলো? তাহলে এগুলো কি পেলাম আমরা, কাইনেটিক এনার্জি পেলাম। ওকে, এটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে 2 নম্বর নাম দিলাম। আমাদের বের করতে হবে কি, পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল মানে কত আবার দেখো, আচ্ছা যেহেতু এটা স্প্রিং দিয়ে কানেক্টেড রয়েছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে, হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখানে হাফ কে। তাহলে দেখো আমি যদি ফার্স্ট ব্লক, এটা ধরলাম ফার্স্ট ব্লক, এটা ধরলাম সেকেন্ড ব্লক। তাহলে ফার্স্ট ব্লকটার কথা যদি বলি প্রথমে, তাহলে এর ক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্ট দেখো কে রয়েছে, মানে এই বডিটার সাথে যে স্প্রিংটা কানেক্ট রয়েছে দেখো তো কে। তাহলে কী লিখবে তুমি এই বডিটার ক্ষেত্রে, তুমি এইটুকুনি বাদ দিয়ে দাও প্রথমে, এইটুকুনি যদি তুমি বাদ দাও তাহলে তুমি কী পাচ্ছ, বেসিক্যালি এইটুকুনি পাচ্ছ। তাহলে এইটুকুনির ক্ষেত্রে হাফ ইন্টু কে ইন্টু পজিশন কত x1, তাহলে হাফ কে x1 স্কোয়ার, রাইট? হাফ কে x1 স্কোয়ার, এটুকুনি বুঝতে পারলে? তাহলে হাফ কে x1 স্কোয়ার প্লাস, এবার দেখো যে সেকেন্ড বডিটার ক্ষেত্রে কী দেখছো তুমি, স্প্রিং কনস্ট্যান্ট কিন্তু এখান থেকে এইটুকুনি, রাইট? স্প্রিং কনস্ট্যান্ট এখানে বলে দিয়েছে কে, এইখান থেকে এইটুকুনি পজিশন কতখানি সেটা তোমাকে দেখতে হবে, কারণ পজিশন দেখবে তুমি এইখানে এই দুটোর মধ্যে পজিশন দেখতে হবে, এখান থেকে এটার পজিশন দেখলে কিন্তু হবে না, এর যে পজিশনটা এর রেসপেক্টে কতখানি পজিশনে রয়েছে সেটা দেখতে হবে। কারণ এই যে স্প্রিংটা কিন্তু এটার সাথে কানেক্টেড, এই স্প্রিংটা কিন্তু এটার সাথে কানেক্টেড নয়। এর জন্য আমরা শুধুমাত্র এখান থেকে এইটুকুনির পজিশন দেখবো আমরা। জিনিসটা ক্লিয়ার হলো? এই স্প্রিংটা যদি ডিরেক্ট এর সাথে কানেক্ট হতো তাহলে তুমি এখান থেকে এর পজিশন দেখতে, বাট স্প্রিংটা যেহেতু শুধুমাত্র এইটার সাথে কানেক্টেড, মানে এটার থেকে, মানে এটা আমরা ইমাজিন করতে পারি কি এটা একটা যেন কি ওয়াল রয়েছে, এর সাথে একটা স্প্রিং কানেক্ট হয়ে এখানে একটা ব্লক রয়েছে, এটা আমরা ইমাজিন করতে পারি। জিনিসটা বুঝতে পারলাম? তাহলে পরে তাহলে এইটুকুনি পজিশন আমার দরকার, রাইট? তাহলে এইটুকুনি পজিশন কতখানি দেখো, সিম্পল, এখান থেকে এইটুকুনি যদি x2 হয় আর এখান থেকে এইটুকুনি যদি x1 হয়, তাহলে এইটুকুনি কত হবে, x2 মাইনাস x1 হলো।
তাহলে এখানে তুমি কি বলবে, হাফ কে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার, এটাকে তুমি 3 নম্বর নাম দাও। জিনিসটা বুঝতে পারলাম? এইটা হলো। হ্যাঁ, এটাকে তুমি ভাঙো একটুখানি, ভাঙলে পরে একটুখানি বুঝতে পারবে আরও ভালো করে। সো হাফ কে x1 স্কোয়ার মাইনাস প্লাস, এটা দেখো হাফ কে থাকছে, এটা যদি সূত্রে ফেলে আমরা কি হবে, x2 স্কোয়ার মাইনাস 2x1 x2 প্লাস x1 স্কোয়ার। ওকে, এটাকে আরেকটু সিম্পলিফাই করো, তাহলে সূত্র আমরা বলতে পারবো এখানে হাফ কে x1 স্কোয়ার, এখান থেকে হাফ কে x2 স্কোয়ার থাকছে একটা, আবার হাফ কে x1 স্কোয়ার থাকছে একটা, তাই না? তাহলে এরকম লেখো, প্লাস হাফ কে x2 স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 2x1 x2 ইন্টু কে, মানে এখানে লিখছি কে, প্লাস হাফ কে x1 স্কোয়ার, মানে জাস্ট আমি হাফ কেটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে ভি ইকুয়ালটা আমরা বলতে পারি, দেখো সবার মধ্যে হাফ রয়েছে, হাফটাকে কমন নিয়ে নিলাম, সবার মধ্যে কে রয়েছে, কেটাকেও কমন নিয়ে নাও তুমি। তাহলে পরে থাকছে কি, দেখো x1 এখানে একটা, এখানে একটা x1, তাহলে দুটো x1, সুতরাং বলতে পারি 2x1 স্কোয়ার, এখানে একটা x2 আর নেই, মানে এখানে প্লাস x2 স্কোয়ার, আর মাইনাস এখানে কি থাকছে, দেখো হাফ কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে পরে থাকছে 2x1 x2। ওকে, এই যে 2x1 x2 এটাকে আবার কেমন লিখতে পারি আমি, দেখো ভি ইকুয়াল টু হাফ কে 2x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার মাইনাস, এটাকে বলতে পারি x1 x2 মাইনাস x2 x1 বলতে পারি না? দেখো আগে পরে কোনো অসুবিধা নেই, x1 ইন্টু x2 যা আর x2 ইন্টু x1 একই ব্যাপার। তাহলে আমি এইটাকে জাস্ট একটু ভেঙে লিখলাম, যেহেতু এটা, তাহলে এটা দেখো এটা মাইনাস, এটা মানে কি বেসিক্যালি যোগ করলে পরে তুমি এটা পাবে, তাই তো, আর সাইডটা মাইনাস হবে। আচ্ছা, তাহলে এটা তুমি পাচ্ছ। এরকম ফর্মে কেন লিখলাম এখনই বুঝতে পারবে। এটাকে আমি 4 নম্বর নাম দিলাম। ক্লিয়ার হয়েছে? এবার দেখো তোমাকে বের করতে হবে ফ্রিকোয়েন্সি, রাইট? তোমাকে ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তার জন্য তোমাকে এই যে কাইনেটিক এনার্জি এবং যে পোটেনশিয়াল এনার্জি তার ম্যাট্রিক্স ফর্মটা জানতে হবে। তাহলে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির ম্যাট্রিক্স ফর্মটা কেমন হয় সেটা জানলে তুমি করতে পারবে। দেখো অ্যাকচুয়াল একটা সূত্র তোমাকে যেটা জানতে হয় সেটা কি, উই নো, আগে সূত্রটা লিখি তাহলে তুমি বুঝতে পারবে। বেসিক্যালি সূত্রটা হয় ভি মাইনাস ওমেগা স্কোয়ার টি ইকুয়াল টু 0 এর মড। এই একটা সূত্র, এইখান থেকে তুমি কি এই যে নর্মাল মোড ফ্রিকোয়েন্সিটা তুমি বের করতে পারবে, এই ওমেগাটা তুমি এখান থেকে বের করতে পারবে, রাইট? তাহলে এখানে তোমার দরকার টি আর ভি দরকার, টি আর ভি তুমি পেয়েছো, বাট এদেরকে ম্যাট্রিক্স ফর্মে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। সো ম্যাট্রিক্স ফর্মে কীভাবে লিখি আমরা, দেখো টিকে বেসিক্যালি লেখা হয়ে থাকে, দেখো ভালো করে বোঝো, টি এর ইকুয়েশনটা দেখো, এইটা ইকুয়েশন, তাহলে x1 ডট স্কোয়ার আর x2 ডট স্কোয়ার তার কোএফিসিয়েন্ট, এর কোএফিসিয়েন্ট মানে এখানে হাফ বাদে, মানে হাফটাকে তুমি বাদ দাও, হাফটাকে বাদ দাও, এখানেও হাফটাকে বাদ দেবো আমরা, মানে হাফ মানে জাস্ট ট্রিকটা বলছি আমি, ট্রিক মনে রাখার ট্রিকটা কি, হাফটাকে বাদ দিলে তুমি এক্স ডট স্কোয়ার কোএফিসিয়েন্ট কি, এখানে হাফ ইন্টু এম, হাফ তো সবার মধ্যে রয়েছে, হাফটা বাদ দিয়ে দিলাম আমি, তাহলে এখানে এম থাকছে, তাহলে এক্স ডট স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানে হবে মানে এখানটায়, তাহলে এখানে তুমি এম লিখবে, আর x2 ডট স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট তার কোএফিসিয়েন্টটা তুমি এইখানে লিখবে। হলো, জিনিসটা বুঝতে পারলাম, ডায়াগোনাল বরাবর। আরেকটা কি হয়, আরেকটা এখানে দেখো প্লাস আমরা এরকম লিখতে পারি না, হাফ এম x1 ইন্টু x2 প্লাস হাফ এম x2 ইন্টু x1, এরকম হতে পারে কাইনেটিক এনার্জিটা। যেহেতু x1 ইন্টু x2 0, তাই লেখার কোনো প্রয়োজন নেই, সেগুলো কি এই বরাবর হবে, এইখানে এইখানে, এই হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি ম্যাট্রিক্সটা। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। দেখো এই বরাবর, এই ডায়াগোনাল বরাবর তুমি লিখবে বেসিক্যালি x1 ডট তার স্কোয়ার তার কোএফিসিয়েন্ট হাফ বাদে, হাফটাকে তুমি বাদ দেবে, হাফ সবার কাছে থাকবে, তাই হাফটাকে কমন মানে হাফ বাদ। এর ক্ষেত্রে কি x2 ডট স্কোয়ার তার কোএফিসিয়েন্ট সেটা কত এম, মানে যেমন থাকবে, ধরো হাফ ইন্টু 2m রইলো, তাহলে তুমি 2m লিখবে, হাফ ইন্টু 4m রইলো বা হাফ ইন্টু 3m রইলো, 3m তুমি এখানে লিখবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তোমার কাইনেটিক এনার্জি তুমি পেলে। আর এদিক বরাবরটা কি হয়, এটা x1 x2 হয়, আর এটা কি x, মানে বেসিক্যালি যদি তুমি এরকমভাবে দেখো জিনিসটা আর ভালো বুঝতে পারবে।
ধরো টি ইকুয়ালটা আমি লিখছি এরকম, এটা x1 ইন্টু x1, এটা x1 x2, এটা x2 x1 সরি, আর এটা x2 x2, এই ফর্মটা মানে এদের কোএফিসিয়েন্টগুলো তোমাকে এখানে জাস্ট লিখতে হবে। মানে এখানে জাস্ট আমি সি ফর্মে লিখি বা যাই খুশি তুমি বলো না কেন, মানে এর কোএফিসিয়েন্ট তুমি এখানে লিখবে, এর কোএফিসিয়েন্ট এখানে লিখবে, মানে এই দেখো x1 ইন্টু x1 মানে কি x1 স্কোয়ার, x2 ইন্টু x1 x2 স্কোয়ার, তাহলে x2 স্কোয়ার কোএফিসিয়েন্ট এখানে হবে, x1 স্কোয়ার কোএফিসিয়েন্ট এখানে হবে। আর যদি ওই ইকুয়েশন যদি x1 ইন্টু x2 কিছু থাকতো তার কোএফিসিয়েন্ট এখানে লিখতে, আর x2 ইন্টু x1 থাকলে তার কোএফিসিয়েন্ট তুমি এখানে লিখতে, জাস্ট সিম্পল জিনিস হলো। এবার আমরা দেখব যে পোটেনশিয়ালটা কেমন হয়, রাইট? তাহলে পোটেনশিয়ালটা দেখো আমি এখানে লিখি, পোটেনশিয়ালটা ভি ইকুয়াল টু ম্যাট্রিক্স ফর্মে কেমন হবে দেখো, ভালো করে বোঝো। এখানে এই হাফ সবার কাছে থাকে, তাই হাফটাকে তুমি বাদ দিয়ে দেবে, বাট এখানে কেটাকে রাখবে, রাইট? তাহলে এখানে x1 স্কোয়ার, ডায়াগোনালটা যদি দেখি আমরা, এখানে x1 স্কোয়ার হবে, এখানে x2 স্কোয়ার হবে, তাহলে x1 স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত দেখো এখানে 2, বাট কে থাকবে, সুতরাং এখানে তুমি লিখবে 2k। আর এই দিক বরাবর মানে এইখানে যেটা হবে, এটা x2 স্কোয়ারের কোএফিসিয়েন্ট হবে, যেটা এখানে যেহেতু 1 রয়েছে বাট কে দিয়ে মাল্টিপ্লাই হবে, সুতরাং k হয়ে গেল ব্যাপারটা। এইখানে কি x1 x2 আর এখানে x2 x1, তাহলে x1 x2 কোএফিসিয়েন্ট কত দেখো -1 ইন্টু কে, সুতরাং মাইনাস কে বলবে এখানটা। আর এখানে দেখো -x2 x1, এখানে x2 x1 হয়, এই যে x2 x1 একই রকম গল্প, একই রকম দুজনের ক্ষেত্রেই। তাহলে x2 x1, তাহলে এর কোএফিসিয়েন্ট কত দেখো এখানে -1, এখানে কে দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, সুতরাং তুমি এখানে বলবে সুতরাং -k। জিনিসটা বোঝাতে পারলাম? হাফটা সবার ক্ষেত্রে থাকবে, সো হাফটাকে তুমি উজ্জ্ব রাখবে, হাফটাকে লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে তুমি পোটেনশিয়াল পেয়ে গেছো, কাইনেটিক এনার্জি পেয়ে গেছো ইন ম্যাট্রিক্স ফর্ম। এবার এই দুজনকে জাস্ট এই ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে। তোমার 5 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে তোমার ক্যালকুলেশন করলেই তোমার ওমেগা ভালো চলে আসবে। আশা করি এটা করতে পারো তোমরা। দেখো আমি একটুখানি লিখে দিই কেমন হবে। আচ্ছা এটাকে মুছি আমি। জিনিসটা কি বুঝতে পারছো তোমরা? না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবে। আচ্ছা এখানে দেখো জাস্ট আমি ওই ইকুয়েশনটা ভি মাইনাস ওমেগা স্কয়ার ইন্টু টি, ওইটা আমি পুট করবো, তাহলে তার মড ভ্যালু, সুতরাং মড নিয়ে নিলাম। ওকে, তাহলে ভি মাইনাস ভি মানে কত দেখো 2k, তাহলে এখানে তুমি লেখো 2k মাইনাস টি এর ভ্যালু তুমি এখানে লিখবে। দেখো মানে এইটা মাইনাস কী হবে দেখো ভালো করে বোঝো, এইটুকুনি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এইটুকুনি, মানে এখানে তুমি যদি ওমেগা স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে কি ওমেগা স্কোয়ার সবার মধ্যে ঢুকবে না, মানে এখানে ওমেগা স্কোয়ার আসবে, এখানে ওমেগা স্কোয়ার আসবে, 0 সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে 0 হয়, আবার এখানে একটা ওমেগা স্কোয়ার আসবে, রাইট? তাহলে যেহেতু ভি মাইনাস ওমেগা স্কোয়ার টি, তার মানে কি ভি মাইনাস মানে এটা প্রথমে দেখো, এটা দেখো তুমি 2k মাইনাস ওমেগা স্কোয়ার এম, আর এখানে কী হবে দেখো মাইনাস কে মানে -0, মানে বেসিক্যালি -k থাকবে এখানে, আর এখানে একই রকমভাবে এখানে -k থাকবে, আর এটা কি কে মাইনাস ওমেগা স্কোয়ার এম, এইটা এখানে 0। ভাই এটা তো তোমরা করতে পারবে, এই ডিটারমিনেন্ট বের করে নাও, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, ডিটারমিনেন্ট তোমরা জানো, জাস্ট এর সাথে এর প্রোডাক্ট করবে মাইনাস এর সাথে এর প্রোডাক্ট করবে। ওকে, মানে এরকম ফর্মটা আসবে। আমি যদি ফর্মটা লিখি, সো 2k মাইনাস ওমেগা স্কোয়ার এম ইন্টু কে মাইনাস ওমেগা স্কোয়ার এম মাইনাস, সূত্রে মাইনাস, এটা গুণ এটা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আবার কে মানে কে স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, এই তো, আর কিছুই না। এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার ওমেগার ভ্যালু চলে আসবে। ওমেগার ভ্যালু যেটা আসে অ্যাপ্রক্সিমেট, এখানে ক্যালকুলেশনগুলো তোমরা পেয়ে যাবে, সেটা হয় 3 + √5 ডিভাইডেড বাই 2 √k/m। এইটা তোমার কারেক্ট অ্যান্সার। অপশন 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 সি তোমার কারেক্ট অ্যান্সার। এইটা হলো, আমি বেসিক কনসেপ্টটা বোঝালাম, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এইভাবে কিন্তু প্রবলেমগুলো করতে হবে, এবং এই ধরনের প্রশ্ন প্রচুর আসে ভাই, প্রচুর আসে ভাই। একটা প্রশ্ন ভালো করে বুঝে নাও, তাহলে তুমি কি সমস্ত প্রশ্ন করতে পারবে ইজিলি। একটা প্রশ্ন বুঝলে তুমি প্রবলেমগুলো করতে পারবে, নাহলে কিন্তু করতে পারবে না। ভালো করে কোয়েশ্চেনগুলো পড়ো, বোঝো এবং প্র্যাকটিস করো। আচ্ছা নেক্সট প্রবলেমটা দেখো, নেক্সট প্রবলেমটা কী বলছে, ইন দ্য হাফ লাইফ অফ অ্যান এলিমেন্টারি পার্টিকেল মুভিং উইথ স্পিড এত, তাহলে একটা
পার্টিকেল, একটা এলিমেন্টের পার্টিকেল যার মানে দ্য হাফ লাইফ অফ অ্যান এলিমেন্টের পার্টিকেল হুইচ ইজ মুভিং উইথ দ্য স্পিড এত ইন দ্য ল্যাবরেটরি ফ্রেম ইজ এত সেকেন্ড। আচ্ছা, হাফ লাইফটা বলে দিয়েছে এত সেকেন্ড, ল্যাবরেটরি ফ্রেমে তার হাফ লাইফটা এত সেকেন্ড এবং সে মুভ করছে এত সেকেন্ড, তাহলে তার প্রপার হাফ লাইফ কত হবে, মানে মুভিং ফ্রেমে তার হাফ লাইফ কত হবে সেটা আমাকে বের করতে হবে। একদম ইজি কোয়েশ্চেন, হ্যাঁ, এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু আগেও করানো হয়েছে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। মানে কিছুই না, ধরো এখানে ল্যাবরেটরি, তোমার এখানে ল্যাবরেটরি একটা মানে একটা পার্টিকেল, এই সাপোজ মিউন পার্টিকেল আসছে, কিছু একটা পার্টিকেল আসছে উপর থেকে, যার স্পিড তোমার বলে দিয়েছে ভি ইজিক্যাল 0.9 c। আগে কোয়েশ্চেন ভালো করে বোঝো। তাহলে একটা পার্টিকেল, সাপোজ মিউন পার্টিকেল, এই পার্টিকেলটা আসছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি রাইট, এখানে তুমি দাঁড়িয়ে আছো, এটা তোমার ল্যাবরেটরি ফ্রেম। তাহলে তুমি অবজার্ভ করছো এর যে টাইমটা তুমি অবজার্ভ করলে এতখানি, তাহলে তোমার রেসপেক্টেড টাইম, তাহলে মুভিং ফ্রেমের টাইম তুমি দেখছো, রাইট, মানে তোমার রেসপেক্টে কি বেসিক্যালি এটা মোশন ফ্রেমে তুমি টাইম দেখছো, এর এখান থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগছে সেটা তুমি ক্যালকুলেট করলে, সেটা টি গেলে তোমার বলে দিয়েছে 5 × 10⁻⁻8 8 সেকেন্ড। ওকে, তাহলে এত সেকেন্ড, এটা বেসিক্যালি মুভিং ফ্রেমে তার টাইম। ওকে, এইবার দেখো এই পার্টিকেলটা আসছে, এবার এই মিউনটা মনে করো একটা রকেটে করে আসছে, বা সাপোজ ইমাজিন করে মিউনের মধ্যে কেউ একজন বসে আছে, তাহলে এর যে সময়টা মেজার করবে, মানে এখান থেকে এখানে পৌঁছাতে সময় কতক্ষণ লাগবে সেটা কি, মানে দেখো, মানে আমি ট্রেনের মধ্যে বসে থেকে আমি ট্রেনের একটা ঘড়ি দেখছি আমি, রাইট, এরকম গল্পটা এখানটায়। তাহলে ট্রেনের ঘড়িতে দেখছি আমরা এই কটা বাজে, তাহলে এইখানে দেখবো সেই টাইমটা কত, T0, তাহলে T0 আমাকে বের করতে হবে। মানে টাইম ডাইলেশন যে সূত্রটা বলে সেটা কি বলে বেসিক্যালি, T = T0 ডিভাইডেড বাই √1 - v²/c²। এটা কি, এটা রেস্ট ফ্রেমে থেকে পার্টিকেলের ভেলোসিটি অবজার্ভ করা, টাইম অবজার্ভ করা, আর এটা কি মুভিং ফ্রেমের থেকেই তার টাইম দেখা। মানে জাস্ট গল্পটা এরকম, একটা ট্রেন যাচ্ছে এরকম, আর এখানে তুমি স্টেশনে বসে আছো, ঠিক আছে, ট্রেনে করে একটা তোমার বন্ধু যাচ্ছে এবং এখানে একটা ঘড়ি রয়েছে। এবার তুমি এই ট্রেনটা মুভ করছে একটা ভেলোসিটি নিয়ে, তুমি ট্রেনটার মধ্যে যে ঘড়ি রয়েছে সেই ঘড়িটা তুমি টাইম মেজার করছো, একরকম টাইম দেখছো তুমি, আর একরকম টাইম দেখছে। এর যে টাইমটা দেখছে সেটা হচ্ছে প্রপার টাইম, মানে ট্রেনের মধ্যে যে ঘড়িটা রয়েছে যে তার টাইম দেখছে সেটা হচ্ছে প্রপার টাইম। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে T0টা আমাকে এখানে বের করতে হবে, টিটা এখানে বলে দিয়েছে। কোনটা কি বুঝতে হয় ভাই, নাহলে তুমি করতে পারবে না। তুমি যদি এখানে T0-এর জায়গায় এই ভ্যালুটা বসে দিতে তাহলে হবে না। এই টাইমটা কি তুমি ল্যাব ফ্রেমে বসে পার্টিকেলের টাইম দেখছো তুমি, মানে গল্পটা এরকম, ধরো তোমার বন্ধু 50 বছর 20 বছর একটা স্পেসশিপ করে ঘুরে আসলো, এসে কি দেখবে বলো তো, ওর কাছে 20 বছরই পার হবে, বাট স্টেশন এসে দেখবে তোমার কাছে কি 70 বছর প্লাস হয়ে গেছে। দুজনের বছরই 20 বছর ছিল, ঠিক আছে, ও যখন আসবে ওর বয়স 40 বছর হবে, বাট তোমার বয়স কিন্তু 90 বছর হয়ে যাবে। তাহলে মুভিং ফ্রেমে মানে বেসিক্যালি টাইমটা কি স্লো চলে, রাইট, এটাই টাইম ডাইলেশন। মানে যে রেস্ট ফ্রেমে রয়েছে, রেস্ট ফ্রেম থেকে যে অবজার্ভ করো তার টাইমটা কি বেশি, খুব তাড়াতাড়ি চলে। যাই হোক, এগুলো জানো তোমরা নিশ্চয়ই। তাহলে এখানে তুমি জাস্ট পুট করে দাও, তাহলে হয়ে যাবে। আমি ফিজিক্সটা বললাম, জাস্ট এখানে ম্যাথামেটিক্সটা কিছুই না, কোনটা কি শুধুমাত্র জানলেই হয়ে যাবে। তাহলে T × তুমি বলবে √1 - v²/c², হলো। তাহলে এখানে জাস্ট তুমি T0 = তুমি বলবে, এখানে T = তুমি 5 × 10⁻⁻8 আর √1 - v², v মানে বেসিক্যালি 0.9, তার ইন্টু c, তার হোল স্কোয়ার হবে, c²/c² কেটে যাবে, সুতরাং এটা থাকবে। এটা তুমি জাস্ট ক্যালকুলেট করে ফেলো, ক্যালকুলেট করলে তোমার যে অ্যান্সারটা আসবে সেটা কত বলো, সেটা অ্যাপ্রক্সিমেট 2.18 × 10⁻⁻8 সেকেন্ড। তাহলে আনসার হবে তোমার, এটা আনসার হবে তাহলে তোমার 2.18। ওকে, এটা তোমার কারেক্ট আনসার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। দেখো একদম পাতি কোশ্চেন, কিন্তু বুঝতে হবে ভাই, পাতি কোশ্চেন কিন্তু বুঝতে হবে, তবে তুমি কিন্তু প্রবলেমটা করতে পারবে, তাহলে ভুল ডিরেকশনে চলে যাবে। আচ্ছা, এখানে দেখো বলছে 2 masses, একটা m মানে একটা স্মল m, একটা 3m, বলছে আর অ্যাটাচ টু দ্য 2 ends অফ দ্য মাসলেস স্প্রিং, মানে এরকম একটা মাস রয়েছে, এর মাস হচ্ছে তোমার m, একটা মাসলেস স্প্রিং মানে এর কোনো মাস নেই, যার স্প্রিং কনস্ট্যান্ট কে বলে দিয়েছে কি, এই আরেকটা বডির সাথে অ্যাটাচ রয়েছে, এর মাস তোমার 3m।
অ্যাটাচ রয়েছে। বলছে ইফ, এখানে বলে দিয়েছে এম ইকুয়াল টু 100 গ্রাম, রাইট, সিজিএসে বলে দিয়েছে, কে ইকুয়াল টু 0.3 নিউটন পার মিটার। দেখো এটা আবার এসআইতে বলেছে, এটা আবার সিজিএসে বলেছে, এটাকে তুমি এসআইতে করে নাও। তাহলে 100 গ্রাম মানে কত কেজি বলো তো? দেখো 100 ইন্টু তুমি বলবে 1/1000 কেজি, তার মানে 0 0 কাটলো, তাহলে 1/10 কেজি মানে বেসিক্যালি কত আসছে? 1/10 কেজি মানে 0.1 কেজি, এত কেজি। ক্লিয়ার হলো? তাহলে 1/10 কেজি মানে 0.1 কেজি। আচ্ছা, এবার কি বলেছে? দেন দ্য ন্যাচারাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। দেখো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে হবে, এটা তুমি জানো, একটা সূত্র বলেছিলাম। এই ধরনের প্রশ্ন হয়তো আগেও 2-3টে করানো হয়ে গেছে, অলরেডি 2-3টে করানো হয়ে গেছে। একই ধরনের কোশ্চেন কতবার আসছে তুমি দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারে, প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করা যে ফর্মুলা, রুট ওভার অফ 1/m ইন্টু, মানে অ্যাকচুয়ালি সরি, এটা এরকম হয়, k/m হয়, এই যে k, তাই তো ঠিকই লিখেছিলাম, k/m হয়। হ্যাঁ, তাহলে এই যে ফর্মুলাটা লিখলাম, এখানে দেখো এখানে কিন্তু একটা এম নয়, তাহলে এইখানে তোমার একটা ইউজ করবে না, এখানে তুমি মিউ ইউজ করবে। মিউটা কি বেসিক্যালি রিডিউসড মাস, এটা কি রিডিউসড মাস, ওকে। মিউটা হচ্ছে তোমার রিডিউসড মাসের যে ফর্মুলা সেটা তোমাকে জানতে হবে। সেটা কি হয় বেসিক্যালি m1 ইন্টু m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে দেখো এখানে m1 m2 তুমি জানো, সুতরাং m ইন্টু 3m ডিভাইডেড বাই m প্লাস 3m। তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এখান থেকে তুমি রিডিউসড মাস পেয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে 3m স্কোয়ার হবে ডিভাইডেড বাই 4m হবে, সুতরাং mm কাটবে, সুতরাং 3/4 ইন্টু m থাকবে। এইটা হচ্ছে তোমার কি রিডিউসড মাস, ওকে। তাহলে রিডিউসড মাস তুমি পেয়ে গেছো। এবার তুমি দেখো এখানে পুট করে দাও, সুতরাং ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ কে স্প্রিং কনস্ট্যান্ট বলে দিয়েছে, কে রিডিউসড মাস কত পেয়েছো তুমি? 3/4 ইন্টু m, সুতরাং এখানে 3/4, তাহলে 4টাকে আমি উপরে লিখি ইন্টু m, মানে এইটা, ওকে। 4টাকে জাস্ট আমি উপরে লিখে দিয়েছি, আর 3/m মানে 3/m, এটাকে জাস্ট উল্টে যাবে এটা, তো এটা হলো। তাহলে এখানে দেখো কিছুই না, এবার তুমি ভ্যালু পুট করে দাও, কে এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে, এম এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে, তুমি যদি পুট করে দাও এবং সেটাকে আমি কি এসআইতে কনভার্ট করে নিয়েছি, তোমাকে কিন্তু বুঝতে হবে এখানে কেজি সিজিএসে বলেছে, আবার এটাকে এসআইতে বলেছে, যে কোনো একটাতে কনভার্ট করে নাও, হয় সিজিএসে না এসআইতে কনভার্ট করে নাও, রাইট। তাহলে আমি এসআইতে কনভার্ট করে নিয়েছি, এবার তুমি যদি পুট করো তাহলে তুমি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ভ্যালু কিন্তু তুমি পেয়ে যাবে, ওকে। এবার যেহেতু তোমাকে কি বলেছে দেখি, আচ্ছা এখানে একটা কথা বলেছে দেখো, ন্যাচারাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, খুব ইম্পর্টেন্ট। তুমি এখানে বের করবে কার ভ্যালু বলো তো? তোমার যেটা বেরোবে সেটা কি ওমেগার ভ্যালু বেরোবে, কিন্তু সেটা কিন্তু তুমি যদি লেখো সেটা আনসার হবে না। কেন হবে না? কারণ এখানে দেখো তুমি ওমেগার ভ্যালুটা পেলে তো, অ্যাকচুয়ালি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এই এফটা হচ্ছে তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এফটা কি হয় বেসিক্যালি বলো? এফটা হয় বেসিক্যালি, মানে ওমেগা ইজিক্যালটা আমরা লিখি 2π ইন্টু এফ, রাইট। সুতরাং এফ ইকুয়াল টু হয় ওমেগা বাই 2π। এইটা তোমাকে বের করতে বলেছে, অ্যাকচুয়ালি তোমাকে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি স্মল এফটা। এবার তুমি ওমেগার ভ্যালু এখানে পুট করে দাও, পুট করলেই তোমার কিন্তু এফ এর ভ্যালু বেরিয়ে চলে আসবে। ক্লিয়ার? এইখানে তুমি আনসার রাখলে কিন্তু কেটে দেবে, মানে আনসার নাম্বার তোমাকে দেবে না। তোমাকে বুঝতে হবে, কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে কী বলছে। তো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মানে স্মল এফ, ওকে। তাহলে এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করলে তুমি পেয়ে যাবে, তার ভ্যালু যেটা হবে অ্যাপ্রক্সিমেট 0.318, এরকম একটা তুমি ভ্যালু পাবে, ওকে। এইটাই তোমার কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ওকে। ন্যাচারাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলো বা নর্মাল জাস্ট ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মারাত্মক ইম্পর্টেন্ট। কি বলছে? a planet of mass m moves in a circular orbit of radius small r not in the gravitational potential, এত বলে দিয়েছে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বলে দিয়েছে -k/r। বলছে where k is a positive constant, বলছে the orbit angular momentum of the planet is। আচ্ছা, এখানে দেখো অনেকগুলো পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো তোমাকে বুঝতে হবে। একটা প্ল্যানেট যার মাস m, মানে একটা প্ল্যানেট যার মাস কত m, এটা মুভ করছে ইন আ সার্কুলার অরবিট,
তাহলে একটা সার্কুলার অরবিট মুভ করছে। এই যে সার্কুলার অরবিট কথাটা বললো এটা ইম্পর্টেন্ট। কি বললাম? এই সার্কুলার অরবিট যে কথাটা বললো এইটা ইম্পর্টেন্ট। ওকে, বলছে অফ রেডিয়াস আর নট, তাহলে এই রেডিয়াসটা কতখানি? আর নট। বলছে ইন দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এত, মানে একটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কাজ করছে, মানে এটা এখানে মনে করো সান রয়েছে, এখানটায় সান, এটা সানের চারিদিকে ঘুরছে, তাহলে এদিকে একটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কাজ করছে, দ্যাট ইজ বলে দিয়েছে কত? মাইনাস কে বাই আর। ওকে, কে হচ্ছে কনস্ট্যান্ট। বলছে অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে এদিকে যে ঘুরছে তার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা কত, সেটা আমাকে বের করতে হবে। টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যে, সেটা আমাকে বের করতে হবে এই প্ল্যানেটটা। তাহলে কোয়েশ্চেনটা কিন্তু খুব ইন্টারেস্টিং, দেখো ভালো করে বোঝো এবার। এইখানে বেসিক্যালি এই যে প্ল্যানেটটা মুভ করছে, প্ল্যানেটটার একটা এই যে প্ল্যানেটটার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবো আমরা, সেই অ্যাঙ্গুলার মোমেন্টামটা কেমন হবে, রাইট? বেসিক্যালি ইফেক্টিভ পোটেনশিয়াল তোমরা পড়েছো? ইফেক্টিভ পোটেনশিয়াল যদি না পড়ে থাকো সেটা তোমরা অবশ্যই পড়ে নেবে। ইফেক্টিভ পোটেনশিয়ালটা এখানে আমাদের বের করতে হবে, কারণ এই প্ল্যানেটটার একটা ইফেক্টিভ পোটেনশিয়াল রয়েছে, সেটা কেমন হয়? ইফেক্টিভ পোটেনশিয়াল, তাহলে ভি ইফেক্টিভ পোটেনশিয়াল, যে ভি ইফেক্টিভ পোটেনশিয়াল সেটা কি হয়? বেসিক্যালি ফর্মুলাটা দেখো, মনে রাখবে তোমরা, জে স্কোয়ার ডিভাইডেড বাই 2m আর স্কোয়ার। ওকে, বেসিক্যালি প্লাস পোটেনশিয়াল হবে, যে পোটেনশিয়াল তোমাকে বলে দেবে অ্যাজ আ ফাংশন অফ আর। এইটা হচ্ছে তোমার ইফেক্টিভ পোটেনশিয়ালের ফর্মুলা। হলো, এটা তুমি মনে রাখবে। হলো, ইফেক্টিভ পোটেনশিয়াল ফর্মুলা কি? জে স্কোয়ার বাই 2m আর স্কোয়ার প্লাস ভি আর। এই ধরনের প্রশ্ন জ্যামেও আমি দেখেছি এসছে, মানে জ্যামেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। বুঝতে পারছো মানে কেমন ধরনের কোশ্চেন করে বলো তো? জ্যাম থেকে গেটে দেয়, গেট থেকে জ্যামের কোশ্চেন দেয়, এইভাবে। তার জন্য বলা হয় সমস্ত মানে প্রিভিয়াসের কোশ্চেন করা শুরু করে দাও, তাহলে তুমি বুঝতে পারো যে কোন ধরনের কোশ্চেন আসে। ক্লিয়ার? জ্যাম, নেট, গেট, জেস্ট, বিআরসি তো পাওয়া যায় না, বাট ইউটিউবে তোমরা যদি সার্চ করো, আমারই অনেকগুলো আছে, আমি করেছি। হ্যাঁ, মানে যেগুলো বেরোয় পরীক্ষা হয় সেগুলোর মেমোরি বেসড কোশ্চেন কিন্তু সলভ করেছি আমি, দেখে নিতে পারো তোমরা। তো প্রিভিয়াসের করলে তোমরা বুঝতে পারো যে কোন ধরনের কোশ্চেন আসে। আচ্ছা, তাহলে এখানে দেখো ইফেক্টিভ পোটেনশিয়ালের ফর্মুলা এটা। এবার তোমাকে দেখো একটা কথা বলেছে সার্কুলার অরবিট, তাহলে সার্কুলার অরবিটের জন্য একটা কন্ডিশন রয়েছে। সো ফর, এটা মনে রাখবে, ফর সার্কুলার অরবিট, মানে প্ল্যানেটটার যে সার্কুলার অরবিট হবে তার যে কন্ডিশন, সেই কন্ডিশনটা কি বলছে? ডেল ভি ইফেক্টিভ ডেল আর দ্যাট ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে তোমার কন্ডিশন, ডেরিভেটিভ করে 0 করতে হবে। ওকে, তাহলে ডেরিভেটিভ করে 0 করবে, তাহলে তুমি কী পাবে? সার্কুলার অরবিট, মানে যে পয়েন্টটা পাবে তুমি, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ভ্যালু পাবে সেই ভ্যালুটাই কি তা সার্কুলার অরবিটে রিভলভ করবে। ক্লিয়ার হলো? কনসেপ্টটা বোঝাতে পারলাম? এবার দেখো, এবার কিছুই না, এবার করে ফেলো। তাহলে তুমি বলবে, সুতরাং ইফেক্টিভ পোটেনশিয়ালকে আমি শুধু ইফেক্টিভ লিখছি এরকম, জে স্কোয়ার ডিভাইডেড বাই 2m আর স্কোয়ার প্লাস, বাট ভি এর মান কত? মাইনাস কে বাই আর, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল কে বাই আর। তোমাকে কী বের করতে হবে? ডেল ভি ডেল আর বের করতে হবে, রাইট? সো ডেল ভি ইফেক্টিভ ডেল আর দ্যাট ইজ ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করো, তাহলে হয়ে যাবে তোমার। তাহলে এটা ডেরিভেটিভ করলে কী হবে দেখো, সো জে স্কোয়ার বাই 2m কনস্ট্যান্ট, তাহলে আর স্কোয়ার মানে উপরে গেলে আর টু দি পাওয়ার -2 হবে, সুতরাং -2 বাইরে আসলো, ইন্টু আর টু দি পাওয়ার -2 -1 মানে বেসিক্যালি আর কিউব হবে, আর টু দি পাওয়ার -3 হবে, সেটাকে নিচে নিয়ে আসলাম, আর কিউব হলো। এক চান্সে করছি, আশা করি ডেরিভেটিভ তোমরা সবাই জানো, এতে কোনো অসুবিধা হবে না। এখানে মাইনাস থাকলো, কে কনস্ট্যান্ট, এই আটটা উপরে আসবে, তাহলে আর টু দি পাওয়ার -1, সুতরাং -1 লিখলাম, ইন্টু আর টু দি পাওয়ার কত হবে? -1 মানে -2, তাহলে সেটাকে আমরা লিখতে পারি কি? ডিভাইডেড বাই আর স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার হলো? এখান থেকে তুমি দেখো, তোমাকে বলে দিয়েছে অ্যাট আর ইকুয়াল টু আর নট, রাইট? অ্যাট আর ইকুয়াল টু আর নট পয়েন্টে কিন্তু তোমারই এটা রয়েছে, মানে সার্কুলার অরবিট, রাইট? তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করো, তাহলে এখানে তুমি লিখবে বেসিক্যালি 2 কাটবে, সুতরাং মাইনাস জে স্কোয়ার ডিভাইডেড বাই এম আর কিউব দ্যাট ইজ ইকুয়াল টু, এটা মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, ডান দিকে আনলে পরে আচ্ছা প্লেন লিখি, প্লাস কে ডিভাইডেড বাই আর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তুমি জের ভ্যালু ক্যালকুলেট করতে পারবে না, তাহলে এখান থেকে তুমি জে স্কোয়ার ইকুয়াল টু এম আর কিউব দ্যাট ইজ ইকুয়াল টু কে বাই আর স্কোয়ার, মানে এটাকে ডান দিকে নিয়ে নাও, যা খুশি করো না, এখন একটা মাইনাস চলে যাবে। তাহলে এখানে আর একটা কাটবে, মানে এখানে থাকবে বেসিক্যালি তাহলে
জে স্কোয়ার ডিভাইডেড বাই এম ইন্টু আর ইকুয়াল টু কে, রাইট? তাহলে এখান থেকে তুমি বলবে জে স্কোয়ার ইকুয়াল টু এম আর কে, এখানে আরটা কি বেসিক্যালি আর নট, তাহলে এখানে বেসিক্যালি তুমি পাচ্ছ জে ইকুয়াল টু রুট ওভার অফ এম আর নট ইন্টু কে, তাহলে এইটা তোমার আনসার। এটা কি অ্যাট আর ইকুয়াল টু আর নট, তাহলে এটাই তোমার কিন্তু আনসার। ক্লিয়ার? তাহলে এই ধরনের প্রশ্ন প্রচুর আসে ভাই, করো না, বোঝে নাও কনসেপ্টটা, বোঝে নাও ইফেক্টিভ পোটেনশিয়ালের ডেফিনেশনটা কি এটা, আর সেখান থেকে সার্কুলার অরবিটের কন্ডিশন বলতে বলবে, তাহলে সার্কুলার অরবিটের যে কন্ডিশন সেটা কি হয়, ডেরিভেটিভ করে 0 করে দেবে, হয়ে গেল। আর কি, আর কিছুই না, হলো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলছে, এটা একদমই পাতি কোয়েশ্চেন। বলছে গিভেন দ্যাট দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন অফ আ জেনারেলাইজড কোঅর্ডিনেট কিউ অ্যান্ড করেসপন্ডিং মোমেন্টাম পি, বলছে কিউ বলে দিয়েছে, পি বলে দিয়েছে, মানে জেনারেলাইজড ট্রান্সফরমেশনটা বলে দিয়েছে একদম, ঠিক আছে? সো কিউটা বলে দিয়েছে স্মল কিউ প্লাস 4a স্মল পি, ক্যাপিটাল পি বলে দিয়েছে স্মল কিউ প্লাস 2 স্মল পি, এটা আমাদের বলে দিয়েছে। বলছে এরা দুজনা ক্যানোনিক্যাল, তাহলে ক্যানোনিক্যাল হওয়ার কন্ডিশন আমি আগেও বলেছিলাম, আবার বলবো, চাপ নেই। তো আগের দিনের ভিডিওগুলো দেখো তোমরা, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন ধরনের কোয়েশ্চেন আসছে। দেখো কতবার একই ধরনের কোয়েশ্চেন রিপিট করছে, দেখতে পাচ্ছ তুমি, মানে প্রিভিয়াস ইয়ারই, আগের বার 2-3টে ইয়ার আগে যেটা এসছে সেটা কিন্তু 2-3টে ইয়ারের পর কিন্তু আসছে, তাহলে রিপিটেশন কিন্তু হয়, হ্যাঁ, মানে একই ধরনের কনসেপ্ট থেকে প্রশ্ন করা হয়ে থাকে, এর বাইরে আর কী করবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো ক্যানোনিক্যালের যে কন্ডিশন সেটা কি বেসিক্যালি পয়জন ব্র্যাকেট, তাহলে পয়জন ব্র্যাকেটটা কি হয়, কিউ কমা ক্যাপিটাল পি স্মল কিউ স্মল পি দ্যাট ইজ ইকাল টু 1, এইটা হচ্ছে তোমার পয়জন ব্র্যাকেট, মানে ক্যানোনিক্যালের কন্ডিশন এটা, এই পয়জন ব্র্যাকেটটা 1 হতে হবে, দিস ইজ দ্য কন্ডিশন ফর ক্যানোনিক্যাল। তাহলে পয়জন ব্র্যাকেটটাকে কীভাবে ভাঙবো আমরা সেটা জানতে হবে, তাহলে এবার তাহলে পয়জন ব্র্যাকেটটাকে ভাঙা শিখি আমরা এবার। দেখো জাস্ট কিছুই না, প্রথমে দেখো ডেল কিউ ডেল স্মল কিউ ডেল পি ডেল স্মল পি মাইনাস ডেল কিউ ডেল স্মল পি ডেল পি ডেল স্মল কিউ দ্যাট ইজ ইকাল টু 1। কী করে করলাম, দেখো ওপরে কিউ আর পি কনস্ট্যান্ট রেখে দিলাম, মানে একই রাখলাম, ডেল কিউ ডেল পি ডেল কিউ ডেল পি। নিচে কী করলাম, প্রথমে কিউ পি তারপর পি কিউ করেছি, কিউ পি তারপর পি কিউ, একটা মাইনাস থাকবে জাস্ট, আর কিছুই না, এই তো ভাঙাটা হয়ে গেল। এইভাবে তুমি মনে রাখতে পারো, হ্যাঁ। তাহলে এখান থেকে দেখো তোমার এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এখানে এটা বের করো, তাহলে হয়ে যাবে তোমার। সেখান থেকে তোমাকে বেসিক্যালি এর ভ্যালু থাকে, এই যে এটা এর ভ্যালুটা তোমার এখান থেকে বের করতে হবে, আর কিছুই তো না। তাহলে এখানে ডেল কিউ ডেল পি বের করো, সেটা কত হয় দেখো, তাহলে ডেল কিউ ডেল পি সরি ডেল কিউ হবে, তাহলে এখানে বেসিক্যালি এটা কনস্ট্যান্ট, যেহেতু পার্সেন্ট ডেরিভেটিভ না, এটা কনস্ট্যান্ট হবে, তাহলে শুধুমাত্র এখানে 1 হবে, তাহলে এটাকে আমি 1 লিখি ইন্টু ডেল পি ডেল স্মল পি, তাহলে এটাকে স্মল পি রেসপেক্টে করলে এটা কনস্ট্যান্ট মানে 2 হবে, হলো, মাইনাস। এবার দেখো ডেল কিউ ডেল পি, তাহলে এখানে এটা কনস্ট্যান্ট, এটা 4a, তাহলে এটা 4a লিখলাম, ডেল পি ডেল স্মল কিউ, তাহলে এটা 1 ইন্টু 1 দ্যাট ইজ ইকাল টু 1, এই তো হয়ে গেল, আর কি আছে। সুতরাং 2 মাইনাস 4a দ্যাট ইজ ইকাল টু 1, সো ইউ ক্যান রাইট 4a এদিকে রাখলাম, আর এটা যদি এদিকে আসে তাহলে 1 মাইনাস 2 হবে, এখানে মাইনাস রাখো তুমি একটা, তাহলে এখানে বেসিক্যালি হচ্ছে সরি আচ্ছা লিখি 4a ইকুয়াল টু -1, মানে মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে এখানে, তাহলে সুতরাং বলতে পারি আমরা a ইজ ইকাল টু 1/4, 1/4 মানে কত, আবার a ইকুয়াল টু বলতে পারবো আমরা 0.25। এই তো, এটাই তোমার আনসার, এটাই তোমার আনসার। জিনিসটা কি বোঝাতে পারছি আমি? তাহলে দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু করা হয়ে থাকে, খুবই ইজি কোয়েশ্চেন, এবং এই যে কনসেপ্টগুলো তোমার কি পয়েন্ট ক্লিয়ার হয়েছে, এগুলো যদি তুমি ভালো করে করতে পারো তাহলে তোমার এই ধরনের প্রশ্ন দিলে পরে তোমাকে মানে কেউ আটকাতে পারবে না। আর এই ধরনের কোয়েশ্চেনই করা হয়ে থাকে, হ্যাঁ, মানে বেসিক এগুলো ক্লিয়ার। তা আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে, আরও কিছু কনসেপ্ট নিয়ে। সো থ্যাংক ইউ।